আজকে দিনটা বেশ ভালো, ফ্রাইডে, তার উপর বৃষ্টি হয়েছে এবং বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গরমের থেকে একটুখানি রিলিফ পাচ্ছি। আর কালকে স্যাটারডে সানডে ছুটিও আছে, তো জমিয়ে একটা ভূতের গল্প শুনলে হয় না? অনেক দিন মার কাছে কোনো ভূতের গল্প শুনিনি, তাই ভাবলাম মাকে একটু রিকোয়েস্ট করি যে মা একটা যদি ভূতের গল্প আমাকে শোনাও। হাই এভরিওয়ান, আই হোপ এভরিওয়ান ইজ ওকে। আমার জিজ্ঞাসা করতে ভুলে গেছি আমি যে কেমন আছো তোমরা। আশা করি সবাই ভালো আছো। তবে আজকের দিনটা একটু ভূতের গল্প শুনি, এবং তাও রিয়েল লাইফ ইনসিডেন্ট, কোনো মেড আপ স্টোরি নয় কিন্তু। মার লাইফে ঘটে যাওয়া বেশ কিছু ভৌতিক ঘটনা আছে, ছোট বয়সে শুনেছি সেগুলো, কিন্তু আবার বড় হয়ে আবার শুনতে ইচ্ছা করছে। চলো শুনে নিই। মা, হাই। মা একটা ভূতের গল্প বলবে মা? আবার সেই ছোট বয়সে কত শুনেছি, এই একই গল্প বলবো? হ্যাঁ বলো না মা, একটু ভূতের গল্প শুনতে বলছি। আমি ভুলে গেছি, দাঁড়াও। ওদিকে আমার বাবা শুয়ে আছে, মা এখানে, দাঁড়াও। ওদিকে বাবাই শুয়ে আছে, রাতের বেলা, রাত 11টা 11:30 বেজে গেছে এখন। মার কাছ থেকে একটা ভূতের গল্প শুনবো বলে এসছি মাদের ঘরে। মেয়ে খুব ধরেছে গল্প বলার জন্যে, এটা অনেকবার কিন্তু ওরা ছোট বয়সে শুনেছে। আবার বলো গল্প বলো, বলছে আজকের ওয়েদারটা খুব ভালো, বেশ ঠান্ডা, ওই অতিরিক্ত গরম থেকে বেরিয়ে এসেছে কিছুটা, বৃষ্টিও পড়েছে। তারপর কালকে শনি রবিবার, দুদিন ছুটি, আর এখন রাতও অনেক হয়েছে। আমি ঠিক আছে, ছোট করে একটা বলি, যেটা আমার জীবনে ঘটেছিল সেরকম করে একটা কিছু বলছি। এটা যেটা বলবো না, সেটা কিন্তু আমি কোনো বইয়ে পড়িনি বা কেউ আমাকে গল্প বলেছে বা শুনেছি তার থেকে নয়। এটা আমার একদম নিজস্ব অভিজ্ঞতা, ব্যক্তিগত অভিজ্ঞতা। অভিজ্ঞতা এইরকমভাবে হয়েছে যে তখন আমি ছোট, বেশি বড় না, স্কুলে পড়ি, নিচু ক্লাসে। আমরা থাকতাম খিদিরপুরে, একটা খুব বড় বাড়িতে। খিদিরপুরে পুরো দোতলাটায় আমরা থাকতাম। আর এই বাড়িটা একটা পিকুলারিটি কি, বাড়িটা দরজা দিয়ে ঢুকে একটা জায়গা, একটা উঠোন মতন, তারপর আবার একটা দরজা দিয়ে ঢুকে আর একটা উঠোন, তারপর স্ট্রেট চলে গেছে কাঠের সিঁড়ি। তখনকার দিনে খুব কম বাড়িতেই মানে এরকম সিমেন্টের সিঁড়ি হতো, সব বেশিরভাগ বাড়িতে, কম বাড়িতে বলবো না, কিন্তু আমাদের ওই বাড়িটা ছিল 3তলা, সেই 3তলা অবধি কাঠের সিঁড়ি। সুতরাং সেই সিঁড়িতে যদি কেউ ওঠানামা করে যায়, ওই পায়ের একটা আওয়াজ হয়, তাতে কিন্তু আমরা বুঝতে পারতাম কেউ আসছে বা নামছে এরকম। আমাদের পোর্শনটা ছিল এমন যে আমাদের বড় বড় ঘর, তারপরে একটা উঠোন বারান্দা মতন, সেখানে একটা গেট লাগানো থাকতো সবসময়। আমরা অনেক সময় গেটটা খোলাও থাকতো, সেটাই কিছু এসে যেত না, কারণ চুরিগুলো একটু কম হতো ওখানে। তো আমরা শুয়েছি, মা আমাদের কাছেই শুয়েছিলেন, আমরা সব ভাই বোনরা, আমরা অনেকেই ভাই বোন, আমরা শুয়েছি, গল্প গুয়ে ঘুমিয়ে পড়েছি। মাঝরাত আমাদের এই বাড়িটা যেহেতু আগেকার দিনের বাড়ি, তাই এখনকার মতন অ্যাটাচ বাথরুম না। বাথরুমটা হচ্ছে ঘর থেকে বেরিয়ে এসে তারপরে একটুখানি গিয়ে তারপরে বাথরুম। সুতরাং বাথরুমে যেতে গেলে তোমাকে বাড়ির ঘরের দরজা খুলতে হবে, তারপরে ওই যে লবি মতন জায়গাটা আছে ওখান থেকে বেরিয়ে গিয়ে তোমাকে বাথরুমে যেতে হবে। তো এই করেই আমরা অভ্যস্ত, কারণ আগেকার বাড়ি তো বড় বড় দরজা, বড় বড় সিঁড়ি, বড় বড় ঘর, এরকম অবস্থা। এখনকার মতন ফ্ল্যাট বাড়ি নয়। এখন এই বাড়িটার একটা ব্যাপার হচ্ছে, এই বাড়িটায় না আমরা ছোটো বয়স থেকে দেখেছি, আমাদের ছাদটা ছিল বিরাট বড়, দুটো ছাদ, একটা ছোট ছাদ বলতাম আমরা, আর একটা বড় ছাদ। ছাদটা বেশ বড় ছাদ। সেই ছাদে একা না খুব যেতে ভয় লাগতো। যদি অনেক লোক টুক থাকতো কোনো অসুবিধা হতো না, কিন্তু একা গেলেই না কেমন যেন একটা গা ছমছম করতো। তা আমরা অনেক যারা বড়রা ছিলেন তাদের কাছে শুনেছি, ওই বাড়ির ছাদে নাকি একটা মনসা গাছ ছিল, সেই গাছটা কেটে দেওয়া হচ্ছে। ওই গাছে নাকি তখনকার তাদের কথা মতন কোনো ব্রহ্মদৈত্য ছিল। এখানে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু খুব ভীতু না, আমার বেশ যথেষ্ট সাহস। আমি এখনও একা বাড়িতে কেউ থাকতে দিলে আমি থাকতে পারবো, আমার কোনো ভয়টাই নেই। কিন্তু সেই সময় তো ছোটো, তো অনেক গল্প গুজব শুনে মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করতো। তো আমি অনেক রাত্রে আমার টয়লেট পেয়ে গেছে, আমি মাকে ডেকে বললাম, মা আমি একটু টয়লেটে যাবো। মা সারাদিন কাজ টাজ করে খুব বিরক্ত,
মানে টায়ার্ড হয়ে শুয়েছেন। বললেন আচ্ছা চল আবার নিয়ে যাবো চল। এই এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলছি। ওই বাড়িতে আমাদের অনেক প্রিয়জন মারা গেছে, অনেক প্রিয়জন। আমার বড় মামা, তিনি বিয়ে করেননি, তিনি আমার মার সঙ্গেই থাকতেন, মাকেই তার মা মনে করতেন। উনি একটা স্কুলের শিক্ষক ছিলেন। আমার দাদু ছিলেন, দিদিমা ছিলেন না, মারা গেছেন। অনেকে ছিল এরকম, আরও অনেক প্রিয়জন ওখানে মারা গেছে, সেসব বৃত্তান্ত আর বলছি না। তো সেদিনকে আমি মাকে বললাম মা চলো, আমার বাথরুম পেয়েছে খুব যাবো। মা আমাকে মা বাধ্য হয়ে আমাকে নিয়ে বাথরুমের দিকে গেল। বাথরুম করেছি, বাথরুম করে যখন ফিরছি তখন দেখছি আমাদের ওই যে দরজাটা থাকতো লবিটার কাছে, ওটা খোলা, এবং ওই যে কাঠের সিঁড়িটা আছে। আর এই বাড়িটা একটা বৈশিষ্ট্য ছিল যে মেন দরজাটা সেটা খুব বড়, আর সেই দরজায় একটা লোহার খিল ছিল। সুতরাং কেউ খিলটা যদি খোলে যেমন আওয়াজ পাবো, কেউ খিল খুলেছে। আর আমাদের যে ঘরগুলো ছিল সেটা একটা বারান্দার দিকে বড় দরজা, তারপরেই রাস্তা। সুতরাং আমার একটা চৌকো মতন রেলিং ছিল কাঠের। সুতরাং কেউ দরজা খুললে বা দরজা বন্ধ করলে আমরা আওয়াজ পেয়ে ওই কাঠের রেলিং দিয়ে দেখতে পারতাম কেউ যাচ্ছে কি যাচ্ছে না। এটা হচ্ছে বাড়ির পটভূমিকা। আর ওইদিকে আর একজন টেনেন্ট থাকতো। তো আমি মা যখন আমাকে নিয়ে বাথরুম থেকে বেরোচ্ছেন, বেরিয়ে দেখছি কি ওই তার আগে আমার বড় মামাও মারা গেছেন। ওই সিঁড়ির কাছে কেউ বসে আছে, ঠিক সিঁড়িতে নামার ল্যান্ডিংটার কাছে কেউ বসে আছে, পেছনে ধবধবের একটা শার্ট মতন পরা, মানে পাঞ্জাবি শার্ট পরে ওরকম। আর বাদ বাকি পোশাক দেখতে পাচ্ছি না, মাথায় অনেকটা চুল ঝাঁকড়া। অত রাত্রে, তখন কত রাত্রে হবে, 1:30-2 তো নিশ্চয়ই বেজে গেছে, তারও বেশি হবে। আর এখনকার যেমন চতুর্দিকে অনেক বাড়ি, বড় বড় বিল্ডিং উঠে গেছে, অনেকে অনেক রাত অবধি জেগে থাকে, তখন তো তা ছিল না। আর সব বাড়ি ছিল ছোটোখাটো, 2তলা 3তলা বাড়ি এরকম। আমি বললাম মা কে বসে আছে? মা ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছিলেন। মা বলে যাও ঘরে চলো, ঘরে চলো, তো দেখতে হবে না কে বসে আছে। বলা মাত্রই দেখছি ওই যে বসেছিল সে উঠে গেল, দাঁড়ালো, এবং বেশ তার হাইট। আমি খুব অবাক হয়ে দেখছি আর ভাবছি, তখনও কিন্তু আমার মনের মধ্যে কোনো ভয় আসেনি যে এত রাত্রে কাকে দেখছি, ভয় পাচ্ছি কি না, ভয় পাবো কি না। আমি অবাক হয়ে ভাবছি শুধু এইরকম চেহারার লোক তো আমাদের বাড়িতে এখন কেউ নেই। এত বড় লম্বা ঝাঁকড়া চুল, শার্ট পরা, পাঞ্জাবি শার্ট যেমন আগেকার লোকেরা পরতো ধুতির সঙ্গে, ওই রকম পাঞ্জাবি শার্ট পরা কে? আমার মা বলছে চলো ঘরে চলো, আর এখানে দাঁড়াতে হবে না বলে মারও কিছু সন্দেহ হয়েছে। মা আমাকে ঘরের দিকে ঠেলে দিয়ে, ওই যে বললাম যে আমাদের ঘরের সামনে একটা প্রথম ঢুকে যে দালান, সেই দালানে আমাদের 2তলা একটা কাঠের রেলিং ছিল। ওই রেলিংয়ের কাছে মা ঝুঁকে দেখতে গেছেন যে নামছে তাকে দেখা যায় কিনা। দরজার খিলের কিন্তু ঢাং করে একটা আওয়াজ পেলাম। হ্যাঁ, পেয়েই মা ছুটে গেল, গিয়ে দেখলো কেউ নেই, দরজার খিল যেমন দেওয়া আছে সেমনি। তখন ব্যাপারটা মাও বোধহয় একটু বুঝতে পেরেছিলেন কিছু, আমাকে ধমক দিয়ে ঘরে নিয়ে এলেন। তখন আমার একটু ভয় লেগে গেছে, কত রাত্রে কি এরকম সিঁড়ি দিয়ে নেমে গেল। দেখলাম তাকে কিন্তু পেছন থেকে স্পষ্ট, আর তার মুখ টুক কিচ্ছু দেখতে পারিনি। কিন্তু ওই কাঠের সিঁড়ি দিয়ে যে পরে যে একতলা নামা সিঁড়ি, সেখানেও মা তাকে কাউকে দেখতে পারেননি। আর দরজাটা এবার কে খুললো, আবার দরজা যখন দেখতে গেলেন দেখলেন দরজাটা আমাদের 2তলা থেকে সব দেখা যেত, দরজাটা বন্ধ। আমি আজও এর ব্যাখ্যা পাইনি, এটা কি দেখলাম। এরকম ঘটনা আমি আর একটাও দেখেছিলাম, সেটা আমার অনেক আর একটু বড় হওয়া, আমার বিয়ের পরে। এটা অনেক দিন আগের কথা। তখন তুমি জানো তোমার মামার বাড়িতে ওখানে মশা টশা কিছু নেই, খুব সুন্দর ডকের হাওয়া আসে, গঙ্গার হাওয়াটা আসে, খুব ভালো প্লেজেন্ট ওয়েদার। আর আজকেও একটু ওয়েদারটা সুন্দর, তাই তুমি বলছো আর কালকে ছুটি, ওর সকালে ওঠার তাড়া নেই বলে আমিও সময় দিচ্ছি। তুমি ওই বাঙুরের ঘটনাটা বলো। সেটাই বলছি, বাঙুরে সেই ঘটনাটাই বলছি। এই কতগুলো জিনিস আমি দেখেছি না, সত্যি মাম, আমি না আজও পর্যন্ত তার ব্যাখ্যা পাই না। সেটা কি দেখলাম, কেন দেখলাম, সেটা কি ছিল, এটা অবিশ্বাস করতেও মন চায় না, আবার বিশ্বাস করতেও তখন যুক্তি চলে আসে। কাউকে বলেছিলে তুমি এটা? এটা বাবাইকে বলেছিলাম, বাবাই বোধহয় মনে নেই, তোমাদের ছোট বয়সে বলেছিলাম, তবে খুব বেশি ভয় পাবে বলে আমি আর বলিনি।
আমি এমনি আমার খুব সাহস, আমি জানো আমি তোমার ঠাকুমা মারা যাওয়ার পর আমি বাড়িতে একাই থাকতাম। বাবাই তখন কিছু ফিল করেছিল? ঠাকুমা মারা যেতে ফিল করেছিলাম মানে তখন তোমার ঠাকুমা একটা অসুখে, কঠিন অসুখে মারা গেছেন। আমি আমরা যে ঘরে থাকতাম তার পাশের ঘরটায়, সেটাও বেশ বড় ঘর, ওখানে উনি থাকতেন। এখন যেহেতু ওনার অসুখটা কঠিন ছিল, আমি তখন কি করতাম, ওনার কাছে উনি কথা বলতে পারতেন না, গলায় একটা ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ আসতো। তো আমি তখন একটা চৌকি আর একটা ঘন্টা দিয়ে দিয়েছিলাম, ছোট একটা টুল, একটা ঘন্টা। বলেছিলাম আপনার কোনো দরকার হলে হয় ঘন্টাটা বাজাবেন, নইলে এই চৌকিটা নাড়ালে আমি সঙ্গে সঙ্গে উঠে আসবো রাত্রিবেলা। অন্যান্য সময় আমি সজাগ থাকতাম। সেই ঠাকুমার গল্পটা নয়, অন্যদিন বলবো এই ঘটনাটা। সেটা হচ্ছে আমি যেটা আর একটা জায়গায় বাঙুরে প্রথম বিয়ের পর গিয়ে দেখেছি, সেটা হচ্ছে অতি আশ্চর্যজনক ঘটনা। আমি আজও এত বছর বয়স হয়েছে, আমি এই ঘটনাটা দেখেছি 84-এ 85-এ এরকম এই সময়টায়, কিন্তু আজও আমি তার ব্যাখ্যা খুঁজে পাই না। সত্যি কি দেখেছিলাম তখন, কেনই বা দেখেছিলাম, আর সে কে ছিল অত রাত্রি 2:30-3টের সময়? এটা কি সত্যি? এই যে অনেকে আজকাল পেট কথা টথা বলে না, অনেক ঘটনা সত্যি কিছু আছে, প্রেতাত্মা বলে কিছু একটা আছে। মৃত্যুর পরে যে সবাই ওপরে চলে যায়, শান্তি পায়, তা নয়, কিন্তু তারও কিছু একটা থাকে, স্টেজ থাকে, কখন সে যাচ্ছে আসছে। ওই জন্য আমি এখন বয়স হয়েছে, বড় হয়েছি, ছোটো বয়সে শুনতাম কেউ মারা গেলে, ক্লোজের কেউ মারা গেলে বলতো এই শ্রাদ্ধের কদিন বা 1 বছর খুব সচেতন থাকবে, কারণ সে নাকি চায়, সে একা থাকে, তাকে তার কাছে কাউকে নিয়ে যাওয়ার জন্যে সে চায়। যাকে এটা অন্য প্রসঙ্গ। আমি যেটা বলছি, তখন আমার বিয়ে হয়েছে, আমি এসেছি, তুমি তখন হওনি। আমি অফিস থেকে আসার পর আমার প্রচণ্ড জ্বর এসে যায়। আর ওখানে বাঙুরে এত মশা, চড়াই পাখি সাইজের, সেই মশায় মানে পারলে দুপুরবেলাতেও মশারি টাঙাতে হয়, এরকম অবস্থা ছিল। এখন আমি খিদিরপুরে থাকতাম, আমাদের খিদিরপুরে গঙ্গার ধারে, আমাদের কিন্তু বাড়িতে কোনো মশা ছিল না, যার জন্যে মশারিতে শোয়ার অভ্যাস আমাদের নেই। আমার কোনোদিন মশারিতে শুনি, মনে হচ্ছে দম আটকে আসে এরকম। এইখানে এসে দেখলাম পারলে দিনে দুপুরে ওরা মশারি টাঙিয়ে শুতে হয়, এরকম অবস্থা। যাকে মেনে নিলাম, আমার এখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি। তো একদিন অফিস থেকে এসেছি, আসার পর আমার খুব জ্বর লাগছিল, আমি তো শুয়ে পড়েছি। বাবাই যখন ফিরলো অফিস থেকে, ফিরে আমি বললাম দেখো আমার বোধহয় জ্বর এসছে। বাবা বললো হ্যাঁ দেখি তো, সত্যিই তো খুব জ্বর, তুমি একটা ওষুধ খেয়ে নাও বলে আমাকে একটা ওষুধ খাই দিল। সেদিন রাত্রিরে আমি আর কিছু খাইনি, কারণ আমার একদম ভালো লাগছিল না, জ্বর লাগছিল খুব। তার মধ্যে আবার এই মশারির মধ্যে শোয়া, তখন তো এত ঘরে ঘরে এসি না, এত এসি টেসি ছিল না, পাখার হাওয়া টুনটুন করে ঘুরছে, পাখার হাওয়া, তার মধ্যে মশারির মধ্যে শোয়া, দম আটকে আসছে। হ্যাঁ, এইরকম একটা সিচুয়েশন। তো আমি ওষুধ খেয়ে শুয়ে পড়েছি, বাবাইও শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। অনেক রাত্রেই আমার ঘুমটা ভেঙে যায়, কিভাবে দেখছি যে আমি ঘেমে গেছি, ওষুধের রিয়াকশান ওটা, আমি একদম ঘেমে নিয়ে গেছি। আর আমার এই যে ঘরটা ছিল, সেটা আমাদের বাড়িটা রাস্তার উপরে বাড়ি। সেই বাড়িটা আমার ঘরের পরেই একটা ব্যালকনি ছিল, আমরা দোতলায় থাকতাম। বাড়িটা দোতলা, অনেকগুলো ঘর আছে, আগেকার দিনের বাড়ি, উঁচু উঁচু সিঁড়ি এরকম। আর আমার বাড়ির পজিশনটা একটু না বললে বুঝতে পারবে না। সেটা হচ্ছে বাড়ির সামনে একটা চওড়া একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তার ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে ভিআইপিতে জয়েন করবে, আর বাঁ দিকের রাস্তাটা পাড়া থেকে আসছে। আর এই দুটো রাস্তা আসার সময় আমার বাড়ির ঠিক একটা বাড়ির পরেই আর একটা বাইকাট করে একটা রাস্তা গেছে, সেটা মেন রোডে গিয়ে মিশেছে। আর তখন এত তো মাল্টি স্টোরেড বিল্ডিং হয়নি, বড় বড় বিল্ডিং এরকম হয়নি, সব বাড়িতেই ছোটোখাটো 1তলা 2তলা বাড়ি। আর আলোর জোরও এত ছিল না, তো টিম টিম করে আলো জ্বলছে, রাস্তায় আলোটা পড়ছে, লোকে আসা যাওয়ার সুবিধে হচ্ছে, কিছু অসুবিধে হচ্ছে না, কিন্তু আলোর জোরটা এখনকার মতন তখন ছিল না। তো আমার ঘুম ভেঙে যেতে, আমি এত গরম লাগছে, পাখার হাওয়া, তারপরে ওই মশারি, আমি আর থাকতে পারছিলাম না। আমি বারান্দার দরজাটা খুলে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বারান্দায় দাঁড়ালে কি হয়, বাঁ দিকের রাস্তাটাও তুমি অনেকটা দেখতে পাচ্ছ, ডান দিকের রাস্তাটাও অনেকটা দেখতে পাচ্ছ।
আর সামনের দিকে যে রাস্তাটা সেটাও কিছুটা দেখতে পাচ্ছ। তখন কটা বাজে হবে? 2:30 2:30 তো হবেই। হ্যাঁ, আর টিম টিম করে আলো জ্বলছে। আমি প্রথমেই বলেছি আমার ভয়টা একটু কম। আমি দাঁড়িয়ে আছি, তো এখন তো বারান্দাটা আমরা গ্রিল দিয়ে ঘিরে দিয়েছি, তখন তো গ্রিল দেওয়া ছিল না, খোলাই ছিল, আর একটু হাওয়া আসছিল, ভালোই লাগছিল। কারেন্ট ছিল তখন? কারেন্ট ছিল তখন, সব জায়গায় কারেন্ট ছিল, কিন্তু রাস্তার আলোটা সরি রাস্তার আলো এত লাইট ছিল না। তো আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখছি বাঁদিকে আমার চোখ পড়তে, আমি তাকিয়ে দেখছি একটা অদ্ভুত দর্শন মহিলা। অত রাত্রে আমি ভাবতে পারছি না অত রাত্রে কেউ এরকম একটা মহিলা আসতে পারে। আমার খুব কৌতূহল হলো, এত রাত্রে কে আসছে অমনি করে। দেখছি অদ্ভুতভাবে শাড়িটা পরা, লাল পাড় শাড়ি, লাল রঙটা কিন্তু বুঝতে পারছি আমি, এবং হাঁটার ধমকটা নেচে নেচে যেমন এসে হাসে এমনি 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 করে আসছে। ওই টিমটিমে আলো অন্ধকারে আমি বুঝতে পারছি তার মাথায় একটা উঁচু করে খোঁপা বাঁধা, তার উপর দিয়ে কাপড়টা, সুতরাং মাথার পেছন দিকটা উঁচু উঁচু হয়ে আছে, আর মনে হচ্ছে না কপালে একটা বড় লাল টিপ। আমি তো কোনো কিছু মনে করি, শুধু আমি খুব অবাক হয়ে দেখছি যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার আশেপাশে কেউ নেই, দেখতে পাচ্ছি যে ওই আসছে মহিলা। আমার এখনও গায়ে কাঁটা দেয় ওটা শুনলে, এখনও আমি বুঝতে পারি না ওটা আমি কী দেখলাম। আসছে আর নাচের ভঙ্গিতে, যেমন এখন র্যাম ওয়াক করে না, ওই এরকম টাইপের ধমক ধমক করে আসছে। আমি খুব অবাক হয়ে গেলাম যে আসছে দূর থেকে, ঠিক ওই যে গলিটা রাস্তাটা কাট করে গেছে মেন রোডের দিকে, সেই মোড়টার কাছে এসছে। তখন আমার মনে হলো আচ্ছা উনি অমনি করে হেঁটে আসছেন। তখনও কিন্তু আমার মনে আর কোনো সন্দেহ জাগেনি, উনি অমনি করে হেঁটে আসছেন কেন, কে উনি এত রাত্রে, কোন বাড়িতে ঢোকেন, আমি দেখবো তো বলে আমি ডান দিকে তাকিয়েছি। ওই এক নিমেষের মধ্যে দেখলাম উনি নেই ওখানে, আর ওনাকে দেখতে পাইনি। আমি এধার ওধার তাকালাম, ওই গলিটার রাস্তাটাও দেখলাম, আমি দেখতে পেলাম না। এইটা যে আমার মনের মধ্যে এসছে যে অত রাত্রে কে অমনি করে যাচ্ছে আর তাকে দেখতে পেলাম না কেন, আমার তখন না গাটা কেমন ভারী হয়ে গেল, মনে হলো যেন আমাকে কেউ চেপে ধরছে এরকম একটা। পরে আমি ভয় পেয়ে গেলাম একটু, সত্যি আমার তখন প্র্যাকটিক্যালি আমার খুব ভয় পেয়ে গেলাম। আমি তখন ঘরের মধ্যে এসে দরজাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি তখন ভাবছি সারা রাত জেগেছিলাম আমি, কে উনি অত রাত্রে। সকালবেলা যখন সকাল হয়েছে আমি বাড়ির আর কাউকে কিচ্ছু বলিনি। আমি আমার হাজব্যান্ডকে বললাম, জানো আমি এরকম রাত্রিবেলা এরকম দেখলাম, কে হতে পারে, কার বাড়িতে এত রাত্রে যাচ্ছে, উনি কেই বা ছিলেন। হ্যাঁ, কিন্তু কিছুতেই বুঝতে পারিনি। তো আমার কথা বললেন, ছাড়ো তো ওসব, তুমি কাকে দেখতে কী দেখেছ, তুমি অত রাত্রে বারান্দার দরজা খুলে বারান্দায় বেড়ানো গেছিলে, তুমি ঘরে এসে শুয়ে পড়ো, যাও, সারা রাত ঘুমোনে, অফিস আছে পরের দিন। এই একটা ঘটনা, আমি আজও তো আর ব্যাখ্যা পাই না যে আমি কি দেখলাম, আমি কি আদৌ সত্যি দেখেছিলাম, কি দেখলাম, আর যদি বা আমি সত্যি দেখেছি, আমি কিন্তু তাতে আমার একটু ভুল নেই, কিন্তু উনি গেলেন কোথায়, উনি কে, কোন বাড়িতে ঢুকবেন অত রাত্রির 2:30-এর সময়, এটা একটা অবাক কাণ্ড। তারপরে আমি আর কিছু দেখিনি, কিন্তু আমার ওর পর থেকে একটু ভয় লেগে গেছিলো। আমি অনেক রাত হলে আমি বারান্দায় গিয়ে আর দাঁড়াতাম না কখনো, যতই গরম লাগুক, যতই মশা কামড়াক, আমি কিন্তু যেতাম না। এইটা আজও আমি শুধু চিন্তা করি যে কি দেখেছিলাম, এই একটা ঘটনা, আর আমার ছোট বয়সে খিদিপুরে যেটা দেখেছিলাম সেই একটা ঘটনা। উনি কে ছিলেন, ওরকম লম্বা ফর্সা, তাহলে কি আমার বড় মামা? যদি বড় মামা এসে থাকে তাহলে আমাদের দিকে তাকালো না কেন? তাকে সিঁড়িতেও নামতে দেখিনি, ছোট দালানটা দিয়ে উনি বেরিয়ে গেলেন, দরজার আওয়াজ পেয়েছি, কিন্তু দরজার, আর তখন অত রাত্রে তো চতুর্দিকে এত তখন আলো ঠালো হয়নি, বড় বড় বাড়ি হয়নি, চতুর্দিকে একটা আমার মনে হচ্ছে থমথমে ভাব, সবাই ঘুমিয়ে পড়েছে, রাস্তার আলোগুলো শুধু জ্বলছে, ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে। আজও আমি তার ব্যাখ্যা পাই না, এত বড় বয়সেও মাঝে মাঝে যখন সবাই ভূতের গল্প বলে আমি তখন শুনে ভাবি সত্যি কাছে আত্মা আছে, নইলে এরকম করে দেখা দিতে আসে কেন? ওটা নয়, ভাবলাম আমার বাড়ির অনেক প্রিয়জন মারা গেছেন, তাদের কেউ এসছে আমাকে দেখা দিতে, আমাদের দেখতে,
কিন্তু যেটা বাঙুরে দেখলাম সেটা কি ছিল আজও কিন্তু বুঝতে পারিনি। আজও আমার এখনো কৌতূহল আছে ওটা কি ছিল। এই হচ্ছে ঘটনা, এগুলো আমার জীবনের ঘটনা। এটা কোনো গল্প শোনা না, কিচ্ছু না, জীবনের ঘটনা। এইগুলো এরকম হয় ছোটোখাটো, আমরা প্রথমে হয়তো উপেক্ষা করি, পরে যখন চিন্তা করতে বসি যে এটা কি দেখলাম, কেন দেখলাম, সে কে ছিল, এটাই হচ্ছে ঘটনা। বাহ, বেশ ভালো, ভয় লাগলো। স্পেশালি তো যেটা বাঙুরে দেখেছো সেটা তো বেশ ভয় লাগলো আমার। সত্যি বাবা, আমি ভেবে পাচ্ছি না। আমি ওই টিমটিমে আলোতে বুঝতে পারলাম তিনি সাদা শাড়ি, লাল পাড়, আর ওর ওই হাঁটার ধমক, ওরকম সাধারণ মানুষ আমরা অমনি করে হাঁটি না। যে আর একটা নেচে নেচে আসছেন, মনে হচ্ছে না একটা কিছু ঝমঝম করে করে আসছেন। আর গেলেনই বা কোথায়? একটা পলক, চোখের পলক পড়তে না পড়তেই গেলেন কোথায়? আর তার পরবর্তীকালে আমি তো এতক্ষণ ভয় পাইনি, কিচ্ছু মনে করিনি। আমি ভাবছি কোনো লোক সত্যি ভদ্রমহিলা আসছে, হয়তো রাত্রিবেলা কোথাও গিয়েছিল, আটকে গেছে, তাই আসছে। আর হাতে টাতে কোথাও কিচ্ছু নেই। কিন্তু আমার তাহলে আমি ওরকম শরীর ভারী হয়ে গেল কেন? আমি কেন ভয় পেয়ে গেলাম? আজও তার ব্যাখ্যা পাই না বাবু। মা, এই গল্পটা খুব ভয়ের ছিল মা, বেশ ভয়ের ছিল। আর আরো কিছু গল্প জানো তুমি? অনেক জানি মা, অনেক জানি। আমার যেগুলো বলছি সেটা কিন্তু কোনো পড়া গল্প কিছু না, আমার জীবনে যেগুলো ঘটেছে আমি। মা, আরো কিছু গল্প বলবে মা? হ্যাঁ, আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজকে আর না, অন্য একটা দিন বলবো। আমার জীবনে কালকে বলবে? দেখি যদি ওয়েদার, এসব গল্প শুনতে গেলে ওয়েদারটা একটু সুন্দর হতে হবে, ঠান্ডা এরকম। খুব গরমের মধ্যে ঘামতে ঘামতে হয় না। তবে এটা জেনে রেখো, সামথিং হ্যাভ, একটা কিছু আছে। মৃত্যুর পরেও মানুষের আত্মা আছে, বা ঈশ্বর আছেন, বা প্রেত লোকে কেউ আছেন। তাদের অবিশ্বাস করতে নেই, তাদের কখনো অশ্রদ্ধা করতে নেই। তুমি যে যেখানে আছো সেখানে ভালো থাকো, শান্তিতে থাকো। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছি, লাস্ট একটা জিনিস। আমি দেখেছি কালকে শনিবার মা, আমি প্রতি অলমোস্ট এভরি স্যাটারডে আমি দেখেছি কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গায় লোকজন একটা থালা করে কি কলা পাতা করে প্রচুর খাবার সাজিয়ে রেখে দিয়ে চলে যায়। কেন? মানে এটা ভেরি পিকুলিয়ার লাগে আমার। পিকুলিয়ার লাগবেই, কারণ এটা আমিও শুনেছি, আমি দেখিনি কখনো। হ্যাঁ, দেখেছি আমাদের বাঙুরের একটা বাড়িতে, মেয়েটা যে অ্যারোস্টেস ছিল, ওদের বাড়িতে কতগুলো কালো বেড়াল ছিল, একদম কুচকুচে কালো, ব্ল্যাক জেট। আমাদের বাড়ির অপোজিটে মা যে ল্যাম্পপোস্টটা আছে, আমি ওখানেও দেখি এভরি স্যাটারডে খাবার দিয়ে যায়। আবার এখানে আমি সেদিনকে কিছুদিন আগে আমি একটা বিকেলে ওয়াকে গেছিলাম নিউ টাউনের এই দিকটায়, সেখানে আমি দেখেছি জাস্ট একটা কর্নার করে দাঁড়িয়েছি, দেখছি ওখানে একটা থালায় প্রচুর খাবার দেওয়া। কেন? মানে এটা হঠাৎ করে এরা অনেকে বিশ্বাস করে যে এই যে প্রেত লোকে যারা আছেন, অশুভ আত্মা যারা আছেন, তারা মানুষের ক্ষতি করতে পারে। সুতরাং যারা এটা খুব বেশি বিশ্বাস করেন, তারা কি করেন, ওই অমাবস্যার রাত্রে, অমাবস্যার কোনো শনিবার বা মঙ্গলবার, যেখানে অমাবস্যাটা পড়ে, যেদিন যখন পড়ে, সেই সময় কোনো 3 মাথার মোড়ে কোনো গাছের তলায় যদি একটা প্লেটে করে সব রকমের খাবার, সেই সঙ্গে মিষ্টি, জল সব দিতে হবে। আমি দেখেছি ভাতও দেয়। হ্যাঁ, ভাত, ডাল, মানে যা যা মানুষরা খায় ওই সব জিনিস, এবং সেই সঙ্গে মিষ্টিও অবশ্যম্ভাবী দিতে হবে, এবং জল দিয়ে তারা দিয়ে চলে আসে। কিন্তু তারপর আর পেছনে ফিরে তাকায় না, পিছনে ফিরে তাকাবে না, তারা চলে আসে। ওই খাবারটা নাকি প্রেতাত্মারা খেতে আসে। এটা একটা সংস্কৃত থেকে এসছে। কারণ কি, মানুষ মারা গেলে ওই পিণ্ডদান করে, তো সেই পিণ্ডের একটা অংশ নিয়ে ছাতে বা কোথাও গিয়ে দিয়ে আসতে হয়। কাক এরা কেউ পশুরা এসে খেয়ে যায়। পশু তো বলতে এখানে কাকটা আসে, পাখি, তারা বেড়াল খায়, এরকম খেয়ে যায়। তাতে নাকি সেই আত্মা, মানে একটা স্টেজ থাকে আত্মার আবার পুনর্জন্ম হওয়ার, যাকে আমরা এমনি বাংলায় বলি শাস্তি পাওয়ার সময়টা, যা অপকর্ম করেছে, তাতে বোধহয় ওইটাই একটা সংস্কার বলো, যাই বলো, কিন্তু হয়। এবং এটা জানবে
যারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করে, অপমৃত্যু যাকে বলে, অপমৃত্যু হলে তার আত্মা চট করে পায় না, রিলিফ পায় না, তাকে অনেকটা বছর ভটকতে হয় বলে না, তাকে ঘুরতে হয়, সে খুব যন্ত্রণা পায় এবং সে তখন চেষ্টা করে তার কাছের লোককে টেনে নিয়ে নেওয়ার জন্যে। সে তখন একা থাকতে পারে না, বলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি একদম একা, অন্ধকার। এটা তো মৃত্যুর পরে, এটা একটা অভেদানন্দের একটা বই আছে মরণের পরে, সেই বইটা যদি একটু বড় হয়ে পড়ো বা এখনই যদি পড়ো বুঝতে পারবে আত্মা কী জিনিস এবং কেন এইগুলো হয়। এবং সত্যি কি আত্মা আছেন? আছেন, আত্মা আছেন। থ্যাংক ইউ মা, ভালো গল্প শোনালে। আজ রাত্রে তোমাকে আর বিরক্ত করছি না। না আবার আজকে কালকে না, এরপরে বলবো আমার এই নার্সিংহোমে থাকার অভিজ্ঞতা। হ্যাঁ, ওটা তো শুনতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কালকে একবার শুনবো। হ্যাঁ, এসে নার্সিং হোমে থাকার অভিজ্ঞতা। আর খিদিরপুরে মনে আছে তোমাদের ওই বাড়িতে ছাদে কিছু ঘটনা ঘটেছিল? সেটাও শুনবো। হ্যাঁ, আজকে শুনছি না, এই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, কালকে শুনবো বলো। চলো তাহলে, আজকে তো খুব ইন্টারেস্টিং 2-3টে গল্প শুনলাম, দুটো তো গল্প শুনলাম আর একটা তথ্য শুনলাম। মানে স্যাটারডেতে কেন এরকম দেয় আমি তো জানতাম না, বাট ভীষণই কিউরিয়াসিটি হতো। মানে আমি সব জায়গায় দেখেছি এরকম স্যাটারডেতে খাবার দাবার রেখে দেয়, তো আজকে একটু কিছু জানতে পারলাম, বেশ ভালো লাগলো। কালকে আবার কিছু শুনবো, মানে স্যাটারডে সানডে এখন চুটিয়ে ভূতের গল্প শুনবো। কি ভূতের সিনেমা তো মোটামুটি সবই দেখা হয়ে গেছে, দেখার মতো না কিছু নেই, তো এবার গল্পই শুনতে হবে। কালকে আবার আর্টিফিশিয়াল ভূত, সায়েন্টিফিক ভূত। বলো এই গল্পগুলো, তোমার গল্প বলবো না, আমার এই সত্য ঘটনাগুলো তোমাদের কেমন লাগলো একটু বলো, তাহলে উৎসাহ পাবো বলার জন্যে। তোমাদের না, তোমরা যদি একটু কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না আমার ঘটনাগুলো তোমরা কতটা ভালো লাগছে শুনতে। বলো না মা, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, আর তোমরা আমাদের একটু উৎসাহ দেওয়ার জন্যে তোমরা লাইক করো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো তোমাদের, তাহলে আমরা ভাববো যে তো আমাদের গল্পগুলো তোমাদের ভালো লাগছে। এটা কিন্তু গল্প বলছি, আমরা গল্প না, আমার সত্য ঘটনা। আমি তখন, এখন তো বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তখন আমি কিন্তু সত্যি সাহসী ছিলাম। শুনে নিলে সবাই, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলেছে মা, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে, আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে এবং আরো ইন্টারেস্টিং টপিকস নিয়ে আসবো। শুধু কি আর ভূতের গল্প, আরো অনেক কিছু আছে বলার জন্য, সেগুলো সবই। হ্যাঁ, রান্নাও শেখাবে মা। মা মানে এটা ভূতের গল্প বলে তাই নইলে আমি বলছি, আমার মা ইনক্রেডিবল ভালো মানে রান্না করে, যার জন্য আমার সাইজ, আমার বোনের সাইজ দেখলে বুঝতে পারবে, আমার মা অসাধারণ রান্না করে। আমার যে রান্নার ব্লগগুলো দেখো, যেগুলো পোস্ট হয়, আমার সবটাই শেখা মার কাছে, তো সেটা নিয়ে আজকে আর আমি বলছি না। চলো আজকের জন্য বাই, আবার কালকে দেখা হবে উইথ সাম নিউ ব্লগ।